সালামু আলাইকুম প্রিয় দর্শক, উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে কোন কোন কাগজপত্রের প্রয়োজন, উত্তরাধিকার সম্পত্তি আপনি কিভাবে নাম জারি করবেন, এই বিষয়টি নিয়ে আমি আজ আলোচনা করব। প্রিয় দর্শক, একটি সম্পত্তির নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পত্তি যতক্ষণ পর্যন্ত আপনি নাম জারি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু উক্ত সম্পত্তির মালিক হিসেবে আপনি সরকারকে জমির খাজনা প্রদান করতে পারবেন না। আর সরকারকে যতক্ষণ পর্যন্ত জমির খাজনা প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সরকার অবগত থাকবে না যে এই সম্পত্তির মালিকটি আপনি। তাই একটি সম্পত্তির নাম জারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে কি কি কাগজপত্রের প্রয়োজন, কিভাবে নাম জারি করবেন, এই বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব। এই সম্পর্কে জানতে এবং আইনটি শিখতে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন এবং কি আইন সম্পর্কে জেনে ও শুনেও উপকৃত হতে পারেন। এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে আপনার সকল বন্ধুকে এই নাম জারি সংক্রান্ত আইনটি সম্পর্কে জানতে ও শিখতে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আলোচনা হচ্ছে উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন। উত্তরাধিকার সম্পত্তি নিয়ে আলোচনা করতে গেলেই আমাদেরকে চলে যেতে হয় 1961 সালে। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধান অনুযায়ী উত্তরাধিকার সম্পত্তিগুলো বন্টন করা হয়। আর এই উত্তরাধিকার সম্পত্তি বন্টন করে এই বন্টননামা দলিল দিয়েও কিন্তু আপনি উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করতে পারেন এবং কি বন্টননামা দলিল ছাড়াও কিন্তু উত্তরাধিকার সম্পত্তি নাম জারি করতে পারবেন। উত্তরাধিকার সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে মৃত ব্যক্তির উত্তরাধিকারীগণকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমত অংশীদারগণ, দ্বিতীয়ত অবশিষ্ট ভোগীগণ, তৃতীয়ত দূরবর্তী আত্মীয়গণ। প্রথমে অংশীদারগণ অংশ পায়, অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্ট অংশ অবশিষ্ট ভোগীগণ পান, এরপর দূরবর্তী আত্মীয়গণ পান। এই উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে আপনার অনেক সময় বন্টননামা দলিলের প্রয়োজন হবে, অনেক সময় বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। বন্টননামা দলিলের প্রয়োজন কখন হবে? যখন আপনার পিতার রেখে যাওয়া সম্পত্তি কয়েক দাগের জমি এক দাগ থেকে আপনি নাম জারি করে নিতে যাবেন তখনই কিন্তু বন্টননামা দলিলের প্রয়োজন হবে। যখন আপনি প্রত্যেক দাগের জমি প্রত্যেক দাগ থেকে নাম জারি করে নিতে যাবেন তখন কিন্তু বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। যেমন আপনার পিতা মৃত্যুবরণ করার সময় 5টি দাগ রেখে গেল, উত্তরাধিকারী হিসেবে আপনার 3 ভাইকে রেখে গেল। এই 3 ভাই প্রত্যেক দাগে সমানভাবে অংশ পাবে। আপনি যদি এই 5 দাগে যে দাগে যতটুকু জমি অংশ পাবেন ততটুকু জমি নাম জারি করতে চান সেক্ষেত্রে কিন্তু বন্টননামা দলিলের প্রয়োজন হবে না। আর আপনি যদি 5 দাগের জমি 1 দাগ থেকে অথবা 2 দাগ থেকে নাম জারি করতে চান সেক্ষেত্রে কিন্তু অন্যান্য ওয়ারিশের সম্মতি লাগবে, বন্টননামা দলিলের প্রয়োজন হবে। এই উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে যে বন্টননামা দলিলের প্রয়োজন, এই বন্টননামা দলিলটি কিভাবে করতে হয়? এই বন্টননামা দলিল করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা ভাই বোন মিলে বসবেন, বসে একটি খসড়া প্রস্তুত করবেন যে আমি এই দাগ থেকে এতটুকু জমি নিব, আমি এই দাগ থেকে এতটুকু নিব, তুই ওই দাগ থেকে এতটুকু জমি নিই। জমির ভ্যালুয়েশন নির্ধারণ করে ভ্যালুয়েশন সমানভাবে ভাগ করে যে দাগে যে ব্যক্তি যতটুকু জমি পায় ততটুকু জমি আপনারা নেবেন। এই অনুযায়ী একটা দলিলের খসড়া প্রস্তুত করুন। এই দলিলের খসড়াটি প্রস্তুত করে আপনাকে যে কাগজগুলো সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে আপনার পিতা মৃত্যুবরণ করেছে একটি মৃত্যু সনদ এবং কি আপনার একটি ওয়ারিশ সনদ লাগবে। আপনার পিতার যে আপনি ওয়ারিশ এরকম একটি ওয়ারিশ সনদ লাগবে। আপনি যখন আপনার এলাকার কাউন্সিলর নিকট একটি ওয়ারিশ সনদ আনতে যাবেন তখন কিন্তু আপনার এলাকার যে কাউন্সিলর আছে এই কাউন্সিলর ওয়ারিশ সনদ দেওয়ার ক্ষেত্রে দেখবে যে আপনার পিতা মৃত্যুবরণ করার সময় কয়জন ব্যক্তি রেখে গেল, আপনি ওয়ারিশ সনদে কয়জনের নাম দিলেন। এই বিষয়টি দেখে যদি ওয়ারিশ সনদ যে ব্যক্তিগণের নাম দিয়েছেন প্রকৃতপক্ষেই তারাই যদি ওই ব্যক্তির ওয়ারিশ হয় তাহলে কিন্তু তিনি ওয়ারিশ নামে স্বাক্ষর করবেন, এই ওয়ারিশ সনদ দিবেন। আর একটি ওয়ারিশ সনদে যে কয়জন ব্যক্তির নাম থাকবে এই কয়জন ব্যক্তি যখন দলিলে অন্তর্ভুক্ত হবে, এই দলিলে যখন এই কয়জন ব্যক্তির সিগনেচার থাকবে তখনই কিন্তু সাব রেজিস্ট্রার অফিসার একটি বন্টননামা দলিল প্রস্তুত করে দিবে। উত্তরাধিকার সম্পত্তির নাম জারি করার ক্ষেত্রে বন্টননামা দলিলের পাশাপাশি আপনার পিতা মৃত্যুবরণ করেছে মৃত্যু সনদ লাগবে এবং কি একটি ওয়ারিশ সনদ লাগবে। এই 3টি কাগজ নিয়ে আপনি আপনার ইউনিয়নে যে ইউনিয়ন ভূমি তহসিল অফিসার আছে এই ইউনিয়ন ভূমি তহসিল অফিসারের নিকট গেলে তিনি এই কাগজ 3টি দেখে আপনার উত্তরাধিকার সম্পত্তি আপনার নামে নাম জারি করে দিবে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যদি
যে দাগ থেকে যতটুকু জমির অংশ পাবেন ততটুকু জমি যদি আপনি নামজারি করতে চান, সেক্ষেত্রে যদি আপনার ইউনিয়ন যে ভূমি তহসিল অফিসার আছে সেই ভূমি তহসিল অফিসার যদি আপনার নিকট বন্টননামা দলিল চাই, তখন আপনি তহসিল অফিসারকে একটি প্রশ্ন করুন যে আমি যে দাগ থেকে যতটুকু জমি পাই ততটুকু জমি আমি নিচ্ছি, আমি কারো জমি নিচ্ছি না, কেন আমার বন্টননামা দলিল লাগবে, কেনই বা আমার ভাইয়েরা আমার সাথে বন্টন করবে জমি, কেননা তাদের জমি তো আমি নিচ্ছি না, আমার জমিও তাদেরকে দিচ্ছি না, এখানে বন্টননামা দলিল কেন প্রয়োজন হবে। তাছাড়া আমার এক ভাই কুয়েত আছে, এক ভাই লন্ডন আছে, এক ভাই কাতার আছে, তারা আজ থেকে 20 বছর পর, আজ থেকে 10 বছর পর, 5 বছর পর আসবে। এখন আমার জমি আমার নামে নামজারি করার প্রয়োজন, পরবর্তী রেকর্ডে আমার নাম অন্তর্ভুক্ত করতে হবে, এবং কি এই জমিটির নামজারি করার পর জমিটি বিক্রি করে আমি আমার চিকিৎসা করাবো। আমি যে দাগ থেকে যতটুকু জমি পাচ্ছি ততটুকু জমি আমি নামজারি করে নিচ্ছি, এখানে বন্টননামা দলিলের প্রয়োজন কেন হবে। এইভাবে যদি আপনি ভূমি তহসিল অফিসারের সাথে কথা বলতে পারেন, তাহলে ভূমি তহসিল অফিসার বুঝবে যে আসলেই আপনি যে দাগ থেকে যতটুকু জমি পাচ্ছেন ততটুকু জমি আপনি নামজারি করে নিতে চাচ্ছেন। এক্ষেত্রে বন্টননামা দলিল সে চাইবে না, আর তার চাওয়ার কোনো এখতিয়ার নাই। বন্টননামা দলিল তখনই প্রয়োজন হয় যখন সম্পত্তি বন্টন করার প্রয়োজন হয়, ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তি ইকুয়ালভাবে বন্টন করা হয়, কয়েক দাগের জমি এক দাগ থেকে নেওয়া হয়, তখনই কিন্তু বন্টননামা দলিলের প্রশ্ন চলে আসে। আপনি যখন কয়েক দাগের জমি এক দাগ থেকে না নেবেন, আপনি যখন প্রত্যেক দাগের জমি প্রত্যেক দাগ থেকে নেবেন, তখন কিন্তু বন্টননামা দলিলের কোনো প্রশ্ন আসে না, এখানে কিন্তু বন্টননামা দলিল লাগবে না। তাই প্রিয় দর্শক, একটি উত্তরাধিকার সম্পত্তির নামজারি করার ক্ষেত্রে যে কাগজগুলো প্রয়োজন, 1 নম্বর হলো আপনি যদি কয়েক দাগের জমি এক দাগ থেকে নিতে চান তাহলে বন্টননামা দলিল লাগবে, নচেত বন্টননামা দলিল লাগবে না। দ্বিতীয়ত, আপনার পিতা মৃত্যুবরণ করেছে এরকম একটি মৃত্যু সনদ, আপনি যে আপনার পিতার ওয়ারিশ তা এরকম একটি ওয়ারিশ সনদ, এবং কি আপনার ভোটার আইডি কার্ড 1 কপি ছবি, এবং আপনার পিতা কোন কাগজ দিয়ে জমির মালিকানা পেল, এই কাগজগুলো নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে যে ভূমি তহসিল অফিসার আছে এই ভূমি তহসিল অফিসারের নিকট গেলেই তিনি আপনার ভূমিটির নামজারি করে দিবেন। আর এই নামজারি দিয়ে আপনি ভূমি যে কোনো জায়গায় হস্তান্তর করতে পারবেন, অবাধে ভোগ দখল করতে পারবেন। পরবর্তীতে যে রেকর্ড আসতেছে এই রেকর্ডে আপনার নামটি অন্তর্ভুক্ত করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে, নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।